ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষা শেষে হোস্টেল থেকে বাড়িতে এসেছি। ডিসেম্বরের শেষের কনকনে ঠান্ডায় একদিন সকালে দাদু ডাক্তারখানায় গেল রোগী দেখতে। রোগী দেখে দুপুরের আগে বাড়িতে এসে আর কিছু খেতে চাইল না। কোনো রকমের জামা কাপড় বদলে গিয়ে নিজের ঘরে শুতে গিয়ে দাদু ডাকলো। ছুটতে ছুটতে গেলাম দাদুর কাছে। আমার হাতে দাদু স্টেথিস্কোপটা ধরিয়ে দিয়ে বলল, দিদিভাই পঞ্চুকে দিয়ে এসো, এটা রেখে আসতে ভুলে গেছি। আমি দাদুর হাত থেকে স্টেথিস্কোপটা নিয়ে নিজের কানে লাগিয়ে নিজের বুকের ধূপধাপ আওয়াজ শুনতে শুনতে লাফাতে লাফাতে দাদুর ডাক্তারখানা ঘরে চলে গেলাম। গিয়ে কান থেকে স্টেথিস্কোপটা খুলে দাদুর কম্পাউন্ডার পঞ্চু কাকার হাতে দিয়ে আবার লাফাতে লাফাতে ফিরে এলাম বাতালেবু গাছতলায় কেটে রাখা এক্কা ছকে। তারপর খেলতে শুরু করলাম আবার। সঙ্গী সাথী বলতে আমার থেকে 2 বছরের বড় পিস্তত দিদি রানুদি, 1 বছরের ছোট পিস্তত বোন মুন্না, আর আমাদের বাড়ির রান্না পিসির মেয়ে বুড়ি। যদিও শীতকাল ছিল, তবু অনেকক্ষণ ধরে রোদে লাফালাফি করার জন্য প্রথমে মায়ের, তারপর ঠাম্মার, তার খানিক পরে জেঠিমার বকুনি খেলাম। শেষমেশ মেজো পিসিমা কান ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বড় মা ওখানে বসেছিল উঁচু টুলটায়, ঘোষণা করলো, যে যে দুপুরে ঘুমোবে না সে আচার পাবে না। হাত তোলো, কে কে ঘুমাবি। আমি বাদে সবাই হাত তুলে দিল বেমালুম। এদিক ওদিক তাকালাম। আমি কি ভীষণ বিশ্বাসঘাতকতা! অথচ আগেই সবাই মিথ্যে কথা হয়েছিল যে দুপুরে বড়রা ঘুমালে আমরা ছিপ দিয়ে মাছ ধরবো। আমার আসলে দুপুরে ঘুমোতে একদম ভালো লাগে না। হোস্টেলে কেউ কেউ ঘুমায় ঠিকই, রোববার দুপুরে কিন্তু আমি তাদের দলে নেই। আমি আর আমার প্রিয় বন্ধু শোভা আর আরো কয়েকজন মিলে আমরা দুপুরে খেলি, কখনো লুডো বা দাবা, আবার কখনো ম্যাপে জায়গা খুঁজে বের করা বা ওয়ার্ড মেকিং অথবা ছড়ার খেলা। সবই রোটেশনালি 1 লাইন করে ছড়া লিখে লিখে একটা মজার লিমেরিক তৈরি। নিদেন পক্ষে সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে একটাই গল্পের বই পড়া, আর কে কত স্পিডে এক একটা পৃষ্ঠা শেষ করতে পারে তার কম্পিটিশন করা। এখন এদের এই আচারের লোভে ঘুমোতে যাওয়া দেখে মনে হলো এই কয়েকটা দিন কেন যে হোস্টেল বন্ধ থাকে কে জানে। যাক গে মরুক গে, ঘুমা কোরা। আমি ঠিক করলাম দাদুর ঘরে জানলার চওড়া ধাপিতে বসে গল্পের বই পড়বো। আমি আসলে জানতাম আমি না ঘুমোলেও বড়মা লুকিয়ে হলেও আমার মুখে ঠিক এক টুকরো আচারের আম গুজে দেবেই। একটা গল্পের বই, আমার সর্বকালে প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। ছোট কাকার বইয়ের আলমারি থেকে বইটা নিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে সন্তর্পণে গিয়ে দাদুর খাটের পাশের জানলাটায় চওড়া বাপিতে বসে পড়লাম। খুব আস্তে, আওয়াজ না করে পাতা উল্টাচ্ছি। দাদু কপালের ওপরে আড়াআড়ি হাত রেখে শুয়ে আছে, ঘুমাচ্ছে মনে হয়। আওয়াজ না করলে বকবে না। পড়ছি ডুবছি আরণ্যকের অরণ্যে। খুব যে বুঝতাম ওই বয়সে তা নয়, কিন্তু বইটার লাইনে লাইনে আমি হারিয়ে যেতাম। মনে মনে ঘুরে বেড়াতাম লুলিয়া, ফুলকিয়া, ন্যাড়া বইহারে, জঙ্গলে জঙ্গলে। ঝর্ণার জল খেতাম, বুনো ফল কুড়োতাম, ঘাস ফুলের গন্ধ শুকতাম, ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেতাম। আমার পাশেই যেন দাঁড়িয়ে আছে ধাতুরিয়া। ঘাড় ঘোরালেই আমি দেখতে পাবো। সবটাই মনে মনে। কি যেন এক অদ্ভুত ভালোবাসা ছিল। সেদিনও ধাতুরিয়ার জোরে জোরে নিঃশ্বাস টানার আওয়াজ পাচ্ছিলাম পড়তে পড়তে। আওয়াজটা ধীরে ধীরে বাড়ছিল। খুব হাঁপাচ্ছে আজ ধাতুরিয়া। হঠাৎ একটা খটকা লাগলো। ওই নিঃশ্বাসের শব্দে একটা কোঁ কোঁ শব্দ মিশছে না, বেশ জোরে জোরে। ঘরের মধ্যেই আওয়াজটা, দাদুর খাট থেকে। বইটা মুড়ে বন্ধ করে রেখে ঝুঁকে পড়লাম দাদুর মুখের ওপরে। দাদু, ও দাদু, কি হয়েছে তোমার? ও দাদু। কোনো সারা শব্দ নেই, শুধু ওই কোঁ কোঁ করা ভারী নিঃশ্বাসের আওয়াজ ছাড়া। দাদুর ঘর থেকে লাফ দিয়ে ছুটলাম খাবার ঘরের দিকে। ঠাম্মা, মা, জেঠিমা, বড়মা, পিসিমা সব বড়রা খেতে খেতে গল্প হাসাহাসি করছে। আমি খুব উত্তেজিত হয়ে বড়মাকে ডাকলাম, বড়মা শিগগিরই চলো, দাদু কোঁ কোঁ করছে খালি। ডাকলাম, তাও সাড়া দিল না। বলে আবার ছুটলাম দাদুর ঘরে। আমার পেছনে হুড়মুড় করে সবাই ছুটে চলে এসেছে দাদুর ঘরে। বাড়ি জুড়ে হই হই হট্টগোল। পঞ্চু কাকার ডাক পড়লো। এক ঝলক দেখেই ছুটলো অভিলাষ কাকাকে ডাকতে। অভিলাষ কাকা দাদুর খুব প্রিয়, লোকাল হাসপাতালের ডাক্তার। বড়মা আর সেজো পিসিমা ছুটোছুটি করে পাড়ার কাকুদের ডেকে এনে পিসিমাদের, জেঠু, বাবা আর ছোট কাকাকে খবর পাঠানোর ব্যবস্থা করলো পাঠিয়ে পাঠিয়ে। আমাদের ছোটদের মুখে কোনো কথা নেই। দাদুর পাশে গিয়ে আবার আমি ডাকলাম, দাদু, ও দাদু, কি কষ্ট হচ্ছে? দাদু ওই রকমই কোঁ কোঁ আওয়াজ করেই বলল, প্রাণের প। আমার কেন জানি না মনে হলো দাদু ওই গানটা শুনতে চাইছে। দাদু নিজেই শিখিয়েছিল আমাকে গাইতে। আমার গলার কাছটা ব্যথা করে উঠল।
তাও আমি গাইতে চেষ্টা করলাম, কিছুতেই সুরটা লাগছিল না, গলা কাঁপছিল খুব। ওই ঠান্ডাতেও দাদুর কপালে বিনবিনে ঘাম। ঠাম্মা দাদুর পায়ের কাছে হাত বোলাচ্ছে। আমি দাদুর ডান হাতটা দু হাতের মুঠিতে ধরে আছি, দাদুও আলতোভাবে ধরেছে আমার হাত। গাইলাম ধীরে ধীরে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল, ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোয় দেখে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসিটা রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একেলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে, কোথা দিয়ে কোথায় গেল সে। শেষ লাইনে পৌঁছতে না পৌঁছতেই আমার হাতে ধরা দাদুর হাতের আলতো চাপ আলগা হলো। দাদুর চোখে কি গভীর প্রশান্তির হাসি, কপালে বিনবিনে ঘাম গড়িয়ে এসেছে একপাশে। অভিলাষ কাকা এসে পৌঁছেছে কখন যেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে অভিলাষ কাকা দাদুর হাতটা ভাঁজ করে দাদুর বুকের ওপর রাখলো, আর দাদুর চোখ দুটো হাতের পাতায় ছুঁয়ে যত্ন করে বন্ধ করে দিল অভিলাষ কাকা। ঠাম্মা দাদুর পায়ে মাথা ঠেকিয়ে নুয়ে বসে আছে স্ট্যাচুর মতো, আর সেজ পিসিমা, জেঠিমা আর মা ঢুকরে কেঁদে উঠল। আমি দাদুর বিছানা থেকে নেমে এক পা দুপা করে গিয়ে বড় মার ঘরের কোণে লুকিয়ে বসে রইলাম। তারপর বাড়ি ভর্তি লোকজন, অত হই হই রই রইতে আমি আর বেরোইনি বড় মার ঘর ছেড়ে। পিসিমারা, বাবা, জেঠু, ছোট কাকা, কাকিমা সবাই এসে পৌঁছতে পৌঁছতে পরের দিন সকাল হয়ে গেল। আমাকে কেউ ডাকেনি। বড় মা একবার আমাকে এক গ্লাস দুধ খাইয়ে বাথরুমে ঘুরিয়ে গায়ে চাপা দিয়ে শুইয়ে দিয়ে গিয়েছিল। বড় মার ঘর থেকেই আমি হরিধ্বনি শুনতে পেয়েছিলাম। এটা পরিচিত আওয়াজ, অনেকবার শুনেছি রাস্তাঘাটে। এর মানেটা আর সময়ের পরিপ্রেক্ষিতটা জানি। সেই শব্দে আমার বুক ফেটে জোয়ারের জলের মতো কান্না বেরিয়ে এলো। দাদুর কথাগুলো মনে পড়ল। 3 দিন আগে পথের পাঁচালি পড়ে দুর্গার চলে যাওয়াটা ভালো লাগেনি বলাতে দাদু বলেছিল, মৃত্যু এক অনিবার্য সত্য, মৃত্যু অবধারিত, অনস্বীকার্য। তবে কেবলমাত্র শেষ বা কেবলই পরিসমাপ্তি কি? না, তা নয়। মৃত্যু আবার নবীন জীবনের সূচনা। মৃত্যু আসলে পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেবার প্রক্রিয়া মাত্র। আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আবারও ফিরে আসছি অন্য কোনো গল্প নিয়ে।